অন্যের কাছে প্রকাশ করি, এই প্রকাশের মাধ্যমটা হচ্ছে ভাষা। আমরা ভাষাকে প্রধানত আমরা দুই ভাবে ব্যবহার করে থাকি, একটা হলো মাদার ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা মূলত ইংরেজি ভাষাকেই আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বলে থাকি, অ্যান্ড ইট ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং আপনি বাংলার পরে আমাদের দেশের প্রেক্ষাপটেই, অর্থাৎ আমাদের অফিস আদালতে কিন্তু কোনো বাংলা ব্যবহার হয় না। তো যদিও আমরা বাঙালি, কিন্তু আমরা ব্যবহার করি ইংরেজি। এই যে ইংরেজিটা, এই ইংরেজিটাকে বলা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটার আর মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা আমরা বাংলা ভাষায় কথা বলছি, এটাই হলো আমাদের মাদার টাং বলা হয়। আর তারপরে বলেছিলাম আপনারা ক্লাসগুলো দেখে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করে দিয়েছি। এখানে শীটে যেভাবে আছে আমি কিন্তু আসলে ওইভাবে আলোচনা করিনি, আপনাদের আলোচনা করেছিলাম যে আসলে আমি তো ইংরেজি যে ক্লাসই নেই, এটা আগের ক্লাসে কি পড়িয়েছি, মানে কি বলেছি, ওইটা অবিকাল আমি বলতে পারবো না। কারণ আমি সিচুয়েশন অনুযায়ী কথা বলে থাকি, পরিস্থিতি অনুযায়ী আসলে পড়িয়ে থাকি। সেই হিসেবে আপনারা একটু ক্লাসটা দেখে নেবেন, যে 4টা বা 5টা ক্লাস হয়েছে আপনারা দেখে নেবেন। আমি জাস্ট মেইন কথাগুলো বলছি। এখন দেখেন, হোয়াট ইজ গ্রামার। গ্রামারটা কি? আপনি দেখেন, আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে আই একটা শব্দ, খাই একটা শব্দ, এবং রাইস একটা শব্দ। আই ইট রাইস, এখানে 3টা শব্দ ব্যবহার করা হয়েছে। এই 3টা শব্দের আবার নাম আছে। এর একটার নাম হলো সাবজেক্ট, আরেকটার নাম হলো ভার্ব, এবং সর্বশেষ যেটা সেটা হলো অবজেক্ট। এখন সাবজেক্ট অবজেক্ট কিভাবে হয়, আমি এটা আলোচনা করেছিলাম যে ভার্বটা কি। একটা বাক্যের মধ্যে কি লাগে, একটা কাজ লাগে। আপনারা খেয়াল করুন, আমি ভাত, বাবা অফিস, পাখি আকাশ, জেলেরা মাছ, এই যে কয়েকটা শব্দ মানে সেন্টেন্স বললাম, এখানে কিন্তু একটাও হয়নি। কেন হয়নি? এখানে মূল ভার্বটাই নেই। এখন যদি বলি আমি ভাত খাই, বাবা অফিসে যায়, জেলেরা মাছ ধরে, পাখি আকাশে উড়ে। এখন দেখেন, প্রত্যেকটা কথা আপনি বুঝেছেন, অর্থাৎ এখানে একটা কাজ আছে। যাই, খাই, ওরে, এই যে যাই, খাই, ওরে, এই যে এখানে যে 3টা শব্দ ব্যবহার করা হয়েছে, এই 3টা শব্দ হলো কাজ বোঝায়। তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর এই ভার্ব যে সম্পন্ন করে, ভার্ব যে সম্পন্ন করে, সে হলো সাবজেক্ট। দেখেন, খাই, কে খায়? আমি খাই। এখানে আমিটা হলো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট। আর যার সাহায্যে এই ক্রিয়াটা সম্পন্ন হয়, আমি খাই, কি খাই? ভাত খাই। ভাত ছাড়া খাওয়া কাজটা হতো না, আকাশ ছাড়া ওড়া হতো না, নদী ছাড়া গোসল হতো না, অফিস ছাড়া যাওয়া হতো না। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলা হয় অবজেক্ট। একটা বাক্যের মধ্যে 4টা শব্দ থাকে, সাধারণত 4টা শব্দ থাকে। তার একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর একটা অবজেক্ট, আর একটাকে বলা হয় এক্সটেনশন। এখন এক্সটেনশনটা হলো বাকি অংশ, এর কোনো সংজ্ঞা হয় না। যেমন আমি যদি বলি আমি আমি স্কুলে যাই, এই যে একটা শব্দ হয়ে বাক্য হয়ে গেছে। এখন আমি যদি বলি আমি গাড়িতে স্কুলে যাই, এই যে গাড়িতে অর্থাৎ বাসে, এই বাসটা হলো এখানে অবজেক্ট। আমি আপনাদের ক্লাসে যে উদাহরণটা দিয়েছিলাম যে কৃষকেরা ধান কাটে, কৃষকেরা ধান কাটে, দেখেন বাক্যটা হয়েছে। কিন্তু কৃষকেরা মাঠে ধান কাটে, এই যে মাঠটা, এই ক্ষেত্রে এইটা হলো অবজেক্ট, এক্সটেনশন। তাহলে এখানে দেখেন
দ্য ফার্মার্স কাট পেডি ইন দ্য ফিল্ড। এখানে যদি বলি ভার্ব কোনটা, এখানে দেখেন আমি যদি বলি ফার্মার্স পেডি ইন দ্য ফিল্ড, দেখেন এখানে বাক্য কিন্তু হয় নাই। অর্থাৎ কৃষকেরা মাঠে ধান, কৃষকেরা মাঠে ধান, দেখেন আপনি খেয়াল করেন এটা কিন্তু বাক্য হয় নাই। এবার যদি বলি কৃষকেরা মাঠে ধান কাটে, এই যে কাটে শব্দটা যুক্ত করায় বাক্যটা অর্থবোধক হয়েছে। অর্থাৎ আমি এই কথা বুঝাতে চাচ্ছি যে একটা বাক্যে ভার্বটা অত্যাবশ্যকীয়, অবশ্যই প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো, আমরা যখন অন্যের সাথে কথা বলি তখন আমরা এই চারটা শব্দ ব্যবহার করে কথা বলি। তাই এই চারটে শব্দ আমি আপনাদের কাছে আলোচনা করলাম। এখন এরপরে আসেন আমি লেটার। এই যে লেটার বা অ্যালফাবেট, লেটার হলো অক্ষর বা বর্ণ। লেটার হলো অক্ষর বা বর্ণ। প্রত্যেক ভাষারই লেটার রয়েছে, অক্ষর রয়েছে। তো অক্ষরটা কি একটু সংজ্ঞা বলে যাই, যে ভাষাকে লিখিয়া প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বলে বা অক্ষর বলে। দেখেন আমরা যখন লিখি আমি বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশ লিখতে কয়েকটা লেটার সংযুক্ত হয়েছে। তো কয়েকটা লেটার এখানে বাংলাদেশ লিখতে দরকার হয়েছে। তাহলে দেখেন লেটার যখন আলাদা হয়ে গেল, আলাদা আলাদা, ধরেন ব, ব বা বা, অনেশ্বর, লা একারে লা, দ একারে দে, স, এখানে আলাদা আলাদা যখন হয় তখন এটাকে লেটার বলা হয়। আর যখন একত্রিত হয় তখন সেটাকে শব্দ বলা হয়। তাহলে লেটার আর ওয়ার্ডের পার্থক্যটা হলো, লেটার হলো আলাদা আলাদা নাম আর শব্দ হলো একত্রে নাম। এখন এগুলো আপনাদের ক্লাসে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে বলা হয়েছে অ্যালফাবেট। অ্যালফাবেটটা কি? সবগুলো অক্ষরকে একত্রে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেটের বাংলা কি? বর্ণমালা। বর্ণমালা। দেখেন মালা শব্দের অর্থ অনেক, মালা শব্দের অর্থ অনেক, আর বর্ণ মানে অক্ষর। তাহলে অনেকগুলো অক্ষরকে একত্রে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা হলো ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েল সাউন্ড এন্ড কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড কি? এ ই আই ও ইউ, আর বাদ বাকি হলো কনসোনেন্ট। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, যতগুলো শব্দ আপনি লিখবেন, দেখেছেন এবং বই পুস্তকে আছে, এই শব্দগুলোর মধ্যে একটা না একটা ভাওয়েল লাগবেই। পাঁচটা অক্ষরের একটা যদি না থাকে তাহলে সেটা শব্দ হয় না। তো আমি এগুলো উদাহরণ সহ দেখিয়েছি। এরপরে আসেন ওয়ার্ড। ওয়ার্ড তো আগেই বলে আসলাম যে কয়েকটা অক্ষর মিলে মানে একত্রিত নামকে ওয়ার্ড বলে। একত্রিত নামকে ওয়ার্ড বলে। অর্থাৎ ইংরেজিতে কয়েকটা লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। এরপরে আসেন এই সেন্টেন্স। আমি এর মধ্যে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে আমি যে ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট, এটার মধ্যে কিন্তু বিশদ আলোচনা করেছি। কি জন্য? আমার স্পোকেন ইংলিশের মেইন থিওরিটাই কিন্তু এখানে। আমি আপনাদেরকে বলেছি যে আমার মানে স্পোকেন ক্লাসের 5টা ক্লাসের পরে, বা 4টা বা 5টার কথা বলেছি, 4টা বা 5টা ক্লাসের পরে আপনি ইংরেজির ABCDও জানতেন না। বাট আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে শিওর দিচ্ছি যে আপনি সাম বাংলা সাম ইংলিশ আপনি পড়তে পারবেন। সেটা আমি এই যে যতটুকু কথা বলে আসলাম, মেইনলি এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং আমি ভার্বের ভাগ্য করেছিলাম যে মেইনলি সাবজেক্ট হলো দুই রকমের, ভার্ব হলো দুই রকমের হয়। আমরা স্টুডেন্টদেরকে পড়াই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এখানে ভার্ব আছে মোট 27 রকমের। কিন্তু আমি আপনাদেরকে দুইটা ভার্ব দেখিয়েছি, একটা হলো হেল্পিং ভার্ব আর একটা হলো মূল ভার্ব। সেগুলো আমি ক্লাসে বিশদ বর্ণনা করা আছে, ওইগুলো আপনারা কিন্তু একটু ভালো করে দেখবেন। যেটা আমি আগামী ক্লাসে ওই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদেরকে কোশ্চেন করব। আর আপনারা ওই দিন যারা কোশ্চেনের উত্তর দিতে পারবেন, আমি ওই দিন আপনাকে বলে দিব যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এবং
আপনারা যারা উপস্থিত আছেন একটু কষ্ট হলেও টাইম মেনটেন করে আর মাত্র 5-6টা ক্লাস, ধরেন 7টা ক্লাস, আর 2টা নেব বেসিকের উপর, আর 5টা স্পোকেনের। আমি বেসিক হিসাবে স্পোকেনের বেসিক, এটা গ্রামারের বেসিক আমি এখন করালাম। এরপরে স্পোকেনের বেসিক হিসাবে আমি 5টা ক্লাস নিব। এই 5টা ক্লাসের পরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ইনশাআল্লাহ আপনি সাম বাংলা সাম ইংলিশ বলতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাকে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। তো যাই হোক, আমি এবার একটু সংক্ষেপে আলোচনা করে আসছি। এবার সেন্টেন্সের আলোচনা কিন্তু আমি পুরো 2টা ক্লাসে করেছি এবং অনেক বিস্তারিত আলাপ করেছি। তা আমি জাস্ট এখন স্মরণ করে দেব যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত যা বলি সব 5 ভাবে বলি। তাই ব্যাকরণবিদরাও এই কথাগুলোকে 5 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ, আর বাংলায় বলা হয় বর্ণনামূলক বা উক্তিমূলক। অর্থাৎ যে কথাগুলো আমরা সাধারণত সচরাচর মানুষ প্রশ্ন করে থাকে, যখন সেই কথাগুলো যখন বলি, যে তুমি কি করো, আমি কাজ করি, আমি আমি কম্পিউটারে কাজ করি, বাবা অফিসে যায়, তারা তাস খেলে, বালকেরা ক্রিকেট খেলে, মা কাঁথা সেলাই করে, আকাশে চাঁদ দেখা যায়, সেদিন তার সাথে আমার দেখা হয়েছিল। আপনি খেয়াল করে দেখেন, লুক অ্যাট অ্যান্ড অবজার্ভ ইট, নোটিস ইট, একেবারে সিরিয়াসলি আপনি একটু চিন্তা করুন। আমি যখন এইভাবে কথা বলছি, আর আমি যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে এই কথাগুলো বলতে থাকি, নিশ্চিত আমাকে যারা চিনে তারা বলবে যে এর মেমোরি লস হয়েছে, আর আমাকে যারা চিনে না তারা কবে যে বেটা পাগল। অর্থাৎ আমি আপনাদের কথার সংজ্ঞাটা বলছি, যে ইংরেজি বলেন আর বাংলা বলেন, আপনি একা একা যখন কথা বলবেন সব সময়, আপনি নিজেই নিজেকে চিন্তা করবেন যে আপনি গোয়িং টু ম্যাড, আপনি পাগলের দিকে যাচ্ছেন। তাহলে আমরা কখন কথা বলি? কোনো ব্যক্তির সাথে বলি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, সেই কথার উত্তর দেই, আর সেই উত্তরগুলোই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা সংজ্ঞায় বলা হয়েছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু উক্তি বা বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ও আমরা বর্ণনাটা কখন করি? যখন কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে। তো আমি এটা নিয়ে আরো অন্যভাবে এবং অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়ে আপনাদের করিয়েছি। আপনারা ওই ক্লাসটা ভালো করে দেখবেন, বিশেষ করে সেন্টেন্সের ক্লাসটা। তো দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, এটা নিয়ে আরেকটু কথা বলবো, তার আগে ইন্টারোগেটিভ করে আসি। আমরা সারাদিনে অনেক সময় অনেকের সাথে আমরা প্রশ্ন করতে হয়, অর্থাৎ আপনার অফিসে, আপনার বাড়িতে, বা আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনি যেখানেই যান না কেন, 2জন ব্যক্তি একসাথে হলো, একে অপরের দিকে তাকায় থাকলাম বা ইশারা ইঙ্গিত করলাম, এটা কথা নয়। আমি প্রথমেই যে তাকে কি বলবো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, হাউ আর ইউ। সে বলতেছে আই এম ফাইন। এই যে আই এম ফাইন, ইটস অ্যাসার্টিভ সেন্টেন্স। হাউ আর ইউ, ইটস দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এটার অনেক উদাহরণ দিয়েছি, আপনারা ক্লাসগুলো দেখবেন। এরপরে আসেন, আমরা সারাদিনে আরো অনেককে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ, বিভিন্ন রকমের মানে কথা বলে থাকি, যে হেল্প মি প্লিজ, ডু নট ওয়াস্ট ইউর টাইম, প্লিজ গো গো অ্যাহেড, ডোন্ট ডিস্টার্ব মি। এই যে এই ধরনের কথা বলি, এই কথাগুলোকে ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স কথা বলার ক্ষেত্রে আমাদের 30% কথাকে কভার করবে। এই জন্য এটাতেও কিন্তু আমি অনেক উদাহরণ দিয়েছি, এগুলোতেও আমি অনেক উদাহরণ দিয়েছি। এই যে এখানে যে আলোচনাটা করেছিলাম, দেখেন এই যে উদাহরণগুলো রয়েছে। তো আমরা যাই বলি না কেন, এই যে সেন্টেন্সের মাধ্যমে বলি, আর এই সেন্টেন্স গুলোর
আমি ওই দিন আসলে কি বুঝিয়েছিলাম আমি এখন এইটা দেখে আমি মানে টোটাল বলতে পারছি না, কিন্তু এই আলোচনাটা আপনারা একটু ভালো করে দেখবেন। এই আলোচনাটা কিন্তু আপনাদের ইংরেজিটা কি করবে, রিচ করবে। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হয়, এই যে ভার্ব অবজেক্ট এক্সটেনশন, হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো, টেক কেয়ার ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। এই যে এই ধরনের কথা, এই ধরনের কথাগুলোকে বলা হয় ইম্পারেটিভ। এরপরে আসেন অবজেক্টিভ। অবজেক্টিভটা কি? আমরা অনেক সময় কাউকে আশীর্বাদ করি, দোয়া করি, বা অনেক সময় ইচ্ছা পোষণ করি। যে সকল কথা আমাদের দোয়া বা ইচ্ছার মধ্যে যাবে, যেমন যদি আমি পাখি হতে পারতাম, যদি সে আমার কথা রাখতো, আল্লাহ তোমার মঙ্গল করুক, এই যে এই ধরনের কথাগুলোকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়েছিল যে সেন্টেন্স দ্বারা আনন্দ বা দুঃখ প্রকাশ করা হয়, যে সেন্টেন্স দ্বারা আনন্দ বা দুঃখ প্রকাশ করা হয়। ইস, ব্যথা পেয়েছি, হায় পোড়া কপাল, তার বাবা মারা গিয়েছে, সাব্বাস বাংলাদেশ খেলায় জিতেছে, কি আনন্দ, কি সুন্দর দৃশ্যটি। এই যে দেখেন, অবাক, বিস্ময়ে এবং দুঃখ, এই হর্ষ বিষাদ, ভয় ভীতি, আনন্দ, প্রফুল্ল, যাই আমরা বলি না কেন, এগুলো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রকাশ করে থাকি। কথা বলার সময় আপনাকে এই সেন্টেন্স গুলো নির্ণয় করার দরকার হবে না, কিন্তু আপনার এই সেন্টেন্স অনুযায়ী আপনাকে এই কথাগুলো প্লেস করতে হবে। আমরা যেহেতু বেসিক শিখছি, তাহলে আমাদের ওই কথা বলার সময় স্পোকেন ইংলিশে গিয়ে আরেকটু মানে হেল্পফুল হবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি খুব একটা কথা বলিনি, তবে এটা এর বাহিরে নাই, মনে হয় কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। তো এই হলো ওভারঅল, যে ক্লাসে আমি 5টা ক্লাসে শেষ করেছি সেটা আধা ঘন্টাও লাগলো না, জাস্ট আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। এখানে আপনারা যারা আছেন, those who are present here, I requested cordially, please, you must practice all the classes. And before our class, I discuss with sir, and sir will decide what days will the class held. এর আগেই আপনারা কি করবেন, ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করছি, আমি কিন্তু স্টুডেন্ট নই, আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, ইংরেজি পড়িয়ে আসছি, মাস্টার্স পর্যন্ত আমি ইংরেজি পড়াই। তো সেই অভিজ্ঞতার থেকে আমি এটা পরীক্ষিত, আমি নিজের পরীক্ষা করেছি, এর উপর আমি বিশদভাবে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আপনাকে বলছি। এই যতটুকু করিয়েছি, আর 2টা ক্লাস নিব, সেটা হলো শুধুমাত্র এই পার্ট অফ স্পিচের উপর। এই যে এখানে এই যে নাউন প্রোনাউন থেকে এই যে ইন্টারজেকশন পর্যন্ত, যেমন দেখেন আমরা যত কথা বলি 5 ভাবে বলি, আর সেন্টেন্সে যত শব্দ ব্যবহার হয় সবগুলো শব্দ হলো 8টা। এই 8টা শব্দ 5টা সেন্টেন্স এবং বাক্যে মূলত 4টা শব্দ ব্যবহার হয়। এর সমন্বয় ঘটাতে পারলেই আপনার বেসিকটা শেষ হয়ে গেল। আর যেটা আমার 2টা ক্লাস লাগবে, আর মেইনলি তারপরে আমরা স্পোকেন শুরু করব, এবং কিভাবে আপনি মানে দ্রুত কথা বলবেন, স্পিডে কথা বলবেন, এগুলো সব কৌশল আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে, অনুরোধের সাথে আমি আপনাদেরকে বলছি, আমি আসলে আমার কর্মজীবনে আমি যেখানে যেখানে কাজ করেছি, আপনারা হয়তো, আপনাদের সাথে ওইভাবে কথা বলার সুযোগ হয়নি। আমি কিন্তু প্রথম আমি একটা ব্যাংকে চাকরি করতাম,
সেটা বেশি দিন করিনি। আমি এমপিওভুক্ত কলেজে কাজ করেছি, চাকরি করেছি, সেটাও আমি বেশি দিন করিনি। অর্থাৎ আমার চাকরি ছাড়াটা যতটা মানে চাকরি পাওয়াটা যতটা কঠিন ছিল আমার জন্য, তার চেয়ে অনেক বেশি সোজা ছিল আমার কাছে চাকরি ছাড়াটা। সরি, চাকরি ছাড়াটা যতটা কঠিন ছিল তার চেয়ে অনেক সহজ ছিল আমার কাছে চাকরি পাওয়াটা। আমি যেখানেই গেছি, যেভাবেই গেছি, আমার চাকরি হয়ে গেছে। আর সেটা কেন জানেন? শুধুমাত্র বলবো এটা আল্লাহর রহমত। তারপরে যদি আমি বলি, সেটা হলো এই যেখানেই গেছি ইংরেজির উপর কোশ্চেন করা হয়। আর বেসিক্যালি আমি আসলে ক্লাস 8-9 থেকেই গ্রামারটা আমার কমপ্লিট ছিল ভালো মতে, যার কারণে আমি কোনো চাকরির পরীক্ষাতে ফেল করিনি। এই জন্য আমার কখনো চাকরির অভাব হয়নি। এটা আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বললাম। আমি অনেকগুলো দামি দামি চাকরি ছেড়েছি, যেটা আমার পরিবারে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এগুলো কখনোই পছন্দ করেনি, যারা আমাকে এ নিয়ে তিরস্কারও করেছে, করে। তো চাকরি ছাড়াটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার না। আমি রিসেন্টলি, আমি আপনাদের একটা রিসেন্টলি বলছি, নাজমুল স্যারে জানেন, এই যে 2 বছর আগে আমি একটা মানে আমি যে এলাকায় বাস করি এই এলাকার সবচেয়ে পুরানো স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, ছেড়ে দিয়েছি। আমার কাছে এগুলো কোনো মনে হয় নাই কিছু। এটা কেন হয়েছে? ইংরেজির কারণে হয়েছে। কিন্তু আমি প্রথমেই বলছি আস্তাগফিরুল্লাহ, প্রথম এটা হলো আল্লাহর দান, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। তো দ্বিতীয় হলো আমার প্রচেষ্টা। আমার প্রচেষ্টায় কোনো কিছুই হয় না, আল্লাহর দয়াতেই হয়। তো আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে আমি সবকিছু যেটা নির্ভর করতে চাই, পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে চাই। আর আপনাদেরকেও সেই সাজেস্ট করব, জীবনের সবচেয়ে কঠিনতম সময়ও আমি আল্লাহর উপর ভরসা করে আমি ভালো থাকি। তো আপনাদেরকে অনুরোধ করব, এই যে যে কয়েকটা ক্লাস হয়েছে আপনারা একটু করবেন। এবং আমি দেখেন আমি কতটা ব্যস্ত থাকি স্যারে জানেন, তারপরেও আমি আপনাদের জন্য আমি বলছি যে একটা এক্সট্রা ক্লাস নিব, 2 সপ্তাহে 2টা এক্সট্রা ক্লাস নিব। এটা জাস্ট আপনাদেরকে করার জন্য, মানে ইন্সপায়ার করার জন্য। হ্যাঁ, এবং আপনাদেরকে গ্যাদার করার জন্য, যাতে আপনারা এই বিষয়টা উপলব্ধি করতে পারেন। আর আমি 5টা স্পোকেনের যে 5টা ক্লাস নিব, আমি তো আপনাদেরকে বলেছি, আপনারা যারা উপস্থিত আছেন, একটা ওয়ে 3টা ধরনে আমি আপনাদেরকে শেখাবো, যেটা একেবারে যারা বেসিক জানে না তাদের পক্ষেও এটা সম্ভব। সেই হিসেবে আমি আপনাদেরকে ইংরেজি বেসিক করিয়ে নিলাম। ইট উইল বি ভেরি ইজি ফর ইউ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুবই সহজ হয়ে যাবে আপনাদের কাছে, বিশ্বাস করুন আমাকে। আর 5টা ক্লাসের পরে আমি আপনাদের যদি শেখাতে না পারি, আমি তো আর এই কথা বলতে পারবো না। আর এজ এ টিচার ইট উইল বি শ্যাম ফর মি। তো আসলে এর চেয়ে আর কি বলতে পারি আপনাদের। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যতটুকু করিয়েছি আপনারা একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমি এই সপ্তাহে স্যারকে বলবো আমার শিডিউল অনুযায়ী উনি যেন একটা ক্লাস এই সপ্তাহে একটা দেয়, আগামী সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস দেন। সেটা যখনই হোক আমাকে একটু আগে জানালে আমি ইনশাআল্লাহ ক্লাসের জন্য মানে টাইমটা আমি রাখবো ইনশাআল্লাহ। তো স্যার